আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আজকে হচ্ছে আমাদের বায়োলজির আমরা ৩ নাম্বার অধ্যায়টা পড়ব। যে অধ্যায়টার নাম হচ্ছে কোষ বিভাজন। তোমরা ইতিমধ্যেই জানো যে বায়োলজির হচ্ছে আমরা প্রথম ২টা চ্যাপ্টারকে পুরো একদম ফুললি কমপ্লিট করছি। সাধারণত একদম বইয়ের প্রত্যেকটা লাইন বাই লাইন আমি তোমাদের মাঝখানে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। আমাদের এই চ্যানেলেই হচ্ছে সেটার একটা খুব সুন্দর মতো সাজানো প্লেলিস্ট আছে, এবং তোমরা যদি ওই প্লেলিস্টটা কেউ একদম ফুললি করো তাহলে বইয়ের আর কোনো লাইন বুঝতে তোমাদের সমস্যা হবে না। এবং ওই মানে পুরো বইটাকে যখন তুমি এভাবে বুঝে ফেলবে না, তখন বেসিক্যালি হচ্ছে তোমাকে যেইখান থেকেই প্রশ্ন করুক না কেন তুমি খুব ইজিলি হচ্ছে ওটাকে উত্তর দিতে পারবা। মানে তোমার জন্য এটা খুব প্যারাদায়ক হবে না। তো তারই ধারাবাহিকতায় আজকে হচ্ছে আমাদের বায়োলজির থার্ড যে চ্যাপ্টারটা, দ্যাট মিন্স কোষ বিভাজন, এই কোষ বিভাজন চ্যাপ্টারটাকে আজকে আমরা একদম পুরো রিভিউ করব। এইখানের এই চ্যাপ্টারের একদম প্রত্যেকটা লাইন বাই লাইন ব্যাখ্যা বিশ্লেষণ আমরা হচ্ছে জানবো। একদম বেসিক লেভেল থেকে শুরু করে প্রো লেভেল পর্যন্ত যাইতে গেলে তোমাকে ঠিক যেই যেই শব্দগুলো জানা দরকার, যেই যেই টপিকগুলো তোমাকে জানা দরকার, পুরা বিস্তারিতভাবে হচ্ছে আমি এই চ্যাপ্টারে ওই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো চলো আর দেরি না করে আমরা শুরু করি। আমাদের আজকের টপিকের নাম কি? আমাদের আজকের টপিকের নাম হচ্ছে কোষ বিভাজন। দ্যাট মিন্স বুঝতেই পারতেছো গত ক্লাসে আমরা কোষ কি এই ব্যাপারগুলো নিয়ে হচ্ছে জানছি, যে এককোষী জীবদেহ বলতে কি বোঝায়, বহুকোষী জীবদেহ বলতে কি বোঝায়, কোষের যে বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন ধরনের যেই সংজ্ঞাগুলো দিচ্ছে সেগুলো কেন ওরকম হয়েছে, একটা কোষের সংজ্ঞা লিখতে গেলে কি কি থিম ফলো করা লাগে, এই ব্যাপারগুলো সবই হচ্ছে আমরা সেকেন্ড চ্যাপ্টারে জেনে আসছি। আজকের এই চ্যাপ্টারে একটা কোষ বিভাজিত হয়ে কিভাবে এরকম হাজার হাজার লাখ লাখ কোষে পরিণত হয়, এই ব্যাপারটাই হচ্ছে শুধুমাত্র জানা আমাদের টার্গেট। এখন একদম যদি ইনিশিয়াল স্টেজে বলতে চাই যে একটা জীব, এই জীবটার দ্যাট মিনস হচ্ছে ধরো সেটা তুমি হোক আমি হই আর যে কোনো একটা উদ্ভিদই হোক, যে কোনো ধরনের জীবই তোমার একদম প্রথম স্টেজে একটা মাত্র কোষ দিয়ে জীবন শুরু করে। কয়টা কোষ দিয়ে জীবন শুরু করতেছে? একটা। এবং ওই কোষটার নাম কি বলতে পারবা? ওই কোষটার নাম হচ্ছে জাইগোট। তোমাকে যদি একটু আমি এই সাইডে এঁকে বুঝাইতে চাই ব্যাপারটা, যে ধরো যে এইটা হচ্ছে আমাদের সেই স্পার্মটা, ছেলেদের বডিতে যে স্পার্ম থাকে এবং মেয়েদের বডিতে যে ওভাম থাকে। বাবার বডির এই স্পার্ম আর মার বডির এই ওভাম, এই দুইটা তো আলটিমেটলি মিলিত হয়েই আমরা তৈরি হয়েছে, নাকি? এইটুকু তো আমাদের কোনো সন্দেহ নাই যে স্পার্ম আর ওভাম এই দুইটা মিলছে। স্পার্ম আর ওভাম মিলিত হয়ে যেটা তৈরি করে সেটার নামটা মনে আছে তোমাদের? সেটার নাম কিন্তু জাইগোট। এবং এই জাইগোট কয়টা কোষ বিশিষ্ট এটা বলতে পারবা? এই জাইগোটই কিন্তু একটা মাত্র কোষ বিশিষ্ট। এবং আমাদের মধ্যে অনেকেই এইখানে এই ভুলটা করে যে কেন ভাই, এইখানে হচ্ছে আমার স্পার্ম ছিল একটা ভিন্ন জননকোষ, ওভাম ছিল একটা ভিন্ন জননকোষ, তাহলে দুইটা জিনিস মিললে কেন একটা হয়েছে? দুইটা জিনিস কিন্তু এই জাইগোটের মধ্যে আলাদা আলাদা অস্তিত্ব নেই, যে স্পার্ম আকারে আছে বা ওভাম আকারে আছে, ব্যাপারটা এরকম না। স্পার্ম আর ওভাম দুইটা একসাথে মিলে কি আকারে আসছে? এটা জাইগোট আকারে আসছে। এই জন্য জাইগোটই হচ্ছে কিন্তু সেই আমাদের একটা মাত্র কোষ। এবং এই জাইগোটই তারপরে হচ্ছে বিভাজিত হওয়া শুরু করবে। বিভাজিত হইতে 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 আজকে আমাদের এই লাখ লাখ বডির যেই সেল আছে এই সেলে এটাতে কনভার্ট হয়েছে। একটা দুইটা সেল না, কিন্তু কয়েক লাখ সেল আছে এখানে। ক্লিয়ারলি বুঝাইতে পারছি তো? তার মানে আমাদের যে এখানে যে এই লাইনটা বলবে যে প্রতিটি জীব কোষ দিয়ে গঠিত, এটাতে আমাদের কোনো আপত্তি নেই। একটা মাত্র কোষ দিয়ে প্রত্যেকটা জীবের জীবন শুরু হয়, এই কনসেপ্টটা কিন্তু মাথায় রেখো। যে আর এই একটা মাত্র কোষের নামই হচ্ছে কি আমাদের এইখানকার এই জাইগোট। এবং এই জাইগোটে তারপরে হচ্ছে বিভাজন হইতে হইতে তারপরে হচ্ছে বহুকোষী জীবদেহে পরিণত হয়। আবার কিছু কিছু জীব আছে যারা কিনা কখনো বহুকোষীতে কনভার্ট হয় না, ওরা সারা জীবনেই এক কোষীতে থেকে যায়। এখন এরকম টাইপের জীব যাদের পুরো বডিটা শুধুমাত্র এরকম একটা কোষ দিয়ে গঠিত, ওদেরকে বলা হয় ইউনিসেলুলার বা এককোষী। বুঝতে পারছো? ইউনিসেলুলার শব্দটা হচ্ছে ইংরেজি শব্দ আর এককোষী শব্দটা বাংলা। তো যাদের এই পুরো বডি শুধুমাত্র এরকম একটা কোষ দিয়ে গঠিত হবে তাদেরকে আমরা বলবো ইউনিসেলুলার। এরকম কয়েকটা জিনিসের উদাহরণ যদি খেয়াল করো, একটা হচ্ছে ব্যাকটেরিয়া কিন্তু এরকম, অ্যামিবা কিন্তু এরকম, প্লাজমোডিয়াম কিন্তু এরকম। এদের পুরো বডি কয়টা মাত্র সেল দিয়ে গঠিত? এদের পুরো বডি একটা মাত্র সেল দিয়ে গঠিত। দ্যাট মিন্স পুরো বডিতে একটা মাত্রই শুধু কি আসছে? কোষ আসছে। এবং সারা জীবন ধরে এই একটা কোষই ওদের থাকে। ওরা যে ওদের বংশবৃদ্ধিটা করে এটাও কিন্তু বেসিক্যালি ওই একটা কোষ থেকেই হয়। মানে ওদের পুরো জীবনচক্রটাই পরিচালিত হবে কি একটা মাত্র কোষ দিয়ে। এই জন্য ওদেরকে ইউনিসেলুলার জীব বলা হয়। কিন্তু তুমি যদি অপর দিকে চিন্তা করো, এরকম তো সবাই তো আর ইউনিসেলুলার না। কিছু কিছু জীব আছে যাদের বডিতে কি একাধিক সংখ্যক এরকম কোষ থাকে।
এবং তাদেরকে বলা হচ্ছে বহুকোষী বা মাল্টিসেলুলার। মাল্টি শব্দের অর্থ হচ্ছে বহু। তো যেহেতু বডিতে অনেকগুলো সেল থাকতেছে এই জন্য এটাকে এবং মনে রাখবা এই যে তোমাকে এইখানে আমি বললাম যে ব্যাকটেরিয়ার কথা বললাম, অ্যামিবার কথা বললাম, প্লাজমোডিয়ামের কথা বললাম, এরা ব্যতীত বাদবাকি যাবতীয় যা আছে সবগুলোই আলটিমেটলি হচ্ছে মাল্টিসেলুলার জীবের উদাহরণ। এবং এদের লাখ লাখ কোটি কোটি আলটিমেটলি কি আসছে, কোষ আসছে একটা বডিতে। কিন্তু ইনিশিয়াল স্টেজের শুরুটা মানে কোটি কোটি বর্তমানে আসছে, কিন্তু শুরুটা হয়েছিল কয়টা দিয়ে, একটা মাত্র কোষ দিয়ে হয়েছিল এবং সেই কোষের নাম জাইগোট বা নিষিক্ত ডিম্বাণু। এই জন্য পরীক্ষায় কিন্তু এই অবজেক্টিভটা আসে যে সাধারণত যে এরকম লাখ লাখ কোটি কোটি মানে মাল্টিসেলুলার জীবগুলোর স্টার্টিং পয়েন্টের কোষের সংখ্যা কয়টা ছিল, তখন এটা লিখতে হবে একটা ছিল, এবং ওই যে একটা ছিল ওইটার নাম হচ্ছে কি আলটিমেটলি জাইগোট বা নিষিক্ত ডিম্বাণু। তো এই যে তোমাকে ওই কথাটাই বললো, এক কোষী নিষিক্ত ডিম্বাণু থেকেই আলটিমেটলি কোষ বিভাজন প্রক্রিয়া একসময় এরকম কোটি কোটি জীবদেহের মানুষ সৃষ্টি হয়। আবার কোষ বিভাজনের মাধ্যমে পুং আর স্ত্রী গ্যামেটও কিন্তু সৃষ্টি হয়। এই যে তোমাকে যে এখানে বললাম বাবার বডিতে যে স্পার্মের কথা, মার বডিতে এই যে ওভাম যে সৃষ্টি হয়েছে, এটা কিভাবে সৃষ্টি হইল? এটা তো সৃষ্টি হয়েছে কোষ বিভাজনের মাধ্যমেই। স্পার্ম কি একটা থাকে, দুইটা থাকে? আর একবার ইজাকুলেশনে, দ্যাট মিনস হচ্ছে একবার সেক্সুয়াল ইন্টারকোর্সের ফলে কয়েক মিলিয়ন স্পার্ম বের হয়ে আসে। তাহলে এইভাবে যদি কয়েকবার হয় তাহলে তো স্পার্ম বডির শেষ হয়ে যাবে যদি নতুন তৈরি না হয়। মেয়েদের বডিতেও তো সেম এরকমই, পিরিয়ডের ফলে আলটিমেটলি ওদের বডি থেকে ওভামটা রিলিজ হয়ে যায়। এখন নতুন করে যদি আবার এই ওভাম তৈরি না হয় তাহলে তো ওভাম শেষ হয়ে যাবে। তো এই যে তুমি এখান থেকে বলতেছো এই যে পুং গ্যামেট বলো বা স্ত্রী গ্যামেট বলো, এগুলো আবার নতুনভাবে সৃষ্টি হয়, এবং এই সৃষ্টিটাও কিন্তু বেসিক্যালি এক ধরনের কোষ বিভাজন। দ্যাট মিন্স আমরা আমাদের বডিতে তাহলে কোষ বিভাজন লাগতেছে বেসিক্যালি কয়টা জায়গায়? কোষ বিভাজন লাগতেছে বেসিক্যালি দুইটা জায়গায়। একটা হচ্ছে তোমার বডিটাকে বৃদ্ধি করতে, আর একটা হচ্ছে তোমার প্রজনন কাজে। এই যে দেখো এখানে কিন্তু সেই কথাটাই বলছে যে জীবের বৃদ্ধি আর প্রজনন এই দুইটা কাজেই সাধারণত হচ্ছে কোষ বিভাজন হয়। এবং তোমাদেরকে যখন আগের চ্যাপ্টারটা আমি পড়াইছিলাম তখন কিন্তু এখানে বলছিলামই যে একটা হচ্ছে দেহকোষ আর একটা হচ্ছে জনন কোষ। দেহকোষটা বিভাজিত হয়ে দ্যাট মিন্স তোমার দেহটাকে বড় করতে সহায়তা করবে, আর জনন কোষটা বিভাজিত হয়ে তোমাকে কি করবে? জনন কোষটা বিভাজিত হয়ে তোমার বডিতে এরকম স্পার্ম উৎপন্ন করবে তুমি যদি ছেলে হও, ওভাম উৎপন্ন করবে তুমি যদি মেয়ে হও। বুঝাতে পারছি তো কথাটা? তো এই কনসেপ্টটাকে আমাদেরকে কোষ বিভাজনের ইনিশিয়াল স্টেজের একদম শুরুর দিকে বলা আছে। এবং কোষ বিভাজন বেসিক্যালি হচ্ছে তিন ধরনের। একটাকে বলা হয় অ্যামাইটোসিস, একটাকে যদিও সেটা আমাদের ক্লাস 8-এ ছিল বলে এটাকে এবার উল্লেখ করে নেয়। একটা হচ্ছে আমি নামটা লিখে দিচ্ছি, আমি বুঝিয়েও দিব, অ্যামাইটোসিস। অ্যামাইটোসিস। এরপরেরটা হচ্ছে মাইটোসিস, আর আরেকটা হচ্ছে কি মিওসিস। এই মোট তিন ধরনের কোষ বিভাজন। এই জন্য তোমাকে যদি কেউ হঠাৎ করে জিজ্ঞেস করে কোষ বিভাজন কত ধরনের, তোমাদের বইতে বেসিক্যালি দুইটা আলোচনা করেছে দেখে তোমরা এইখানে আসলে কনফিউশনে পড়ে যাও যে কোষ বিভাজন হয়তো বা দুইটা, কিন্তু না, কোষ বিভাজনের গুরুত্বপূর্ণ দুইটা ধরন হচ্ছে মাইটোসিস আর মিওসিস। কিন্তু এর ভিতরে অ্যামাইটোসিস হচ্ছে এক নাম্বারটা, তারপরে দুই নাম্বারটা হচ্ছে এই মাইটোসিস, আর তিন নাম্বারটা হচ্ছে কি আমাদের যে মিওসিস আছে এই মিওসিস। তাহলে প্রথম স্লাইডটা বুঝতে পারছো তো আসলে বইয়ের আমাদের প্রথম টপিকে সাধারণ এটা কোষ বিভাজন টপিকের একদম প্রথম স্লাইডে কি বলা থাকবে, কোষ বিভাজন জিনিসটা কি, কিভাবে হইতে পারে, এই ব্যাপারটা নিয়ে হচ্ছে আলোচনা করবে। এখন আসো আমি একটু তোমাকে ওই যে বললাম অ্যামাইটোসিসটা আমাদের বইতে নাই, কিন্তু অ্যামাইটোসিসটাকে আমরা আগে একটু জেনে নেওয়ার চেষ্টা করি যে অ্যামাইটোসিস কোষ বিভাজনটা কিভাবে হয়। সাধারণত মনে রাখবা কি অ্যামাইটোসিস কোষ বিভাজনটা অলওয়েজ নিম্ন শ্রেণীর জীবে হয়। অ্যামাইটোসিস কোষ বিভাজনটা কোন ধরনের? ওই যে বললাম এক কোষী যেই জীবগুলো আছে, খেয়াল করছিলে এইখানে, এইখানের যেই ব্যাকটেরিয়ার কথা বললাম, অ্যামিবার কথা বললাম, প্লাজমোডিয়ামের কথা বললাম, এই ধরনের জীবের সাধারণত হচ্ছে অ্যামাইটোসিস কোষ বিভাজনটা হবে। দ্যাট মিন্স এই ধরনের জীবগুলোর অপর একটা নাম হচ্ছে এদেরকে বলা হয় নিম্ন শ্রেণীর জীব। এদেরকে কি বলা হয়? নিম্ন শ্রেণীর জীব। এখন এই নিম্ন শ্রেণীর জীবেই কেন এই অ্যামাইটোসিস কোষ বিভাজনটা হয়, উচ্চ শ্রেণীর বডি সেলে কেন হয় না? একদম সহজ ভাষায় যদি তোমাকে আমি বলতে চাই, অ্যামাইটোসিস কোষ বিভাজনটা হচ্ছে খুবই সিম্পল, মানে একদম সাদা সিধা টাইপের। তোমাকে যে আমি এখন প্রসেসটা দেখাবো তুমি তখন দেখলেই বুঝবা এটাতে কোনো প্যাচ নাই। কিন্তু অপরদিকে তোমাকে যখন আমি মাইটোসিস দেখাবো বা মিওসিস দেখাবো তখন তুমি দেখলেই বুঝবা যে ওইটা আসলে কতটা জটিল একটা প্রসেস। এবং তোমাকে কিন্তু বইয়ের সিকোয়েন্সে এখানে লিখে দিচ্ছে যে দেখেন এটা আসলে কতটা জটিল একটা প্রসেস, এটাকে আমরা যতটা সহজভাবে উপস্থাপন করতেছি। কিন্তু অ্যামাইটোসিস দেখবে একদম সিম্পল প্রসেসে হচ্ছে। এখন যার বডিতে শুধুমাত্র একটাই কোষ আছে তার কি এমন জটিল প্রক্রিয়ার মাধ্যমে এটা সম্পূর্ণ হবে, নাকি এটা সিম্পল একটা প্রসেসের মাধ্যমে জাস্ট একটা থেকে দুইটা হয়ে যাবে, দুইটা থেকে চারটা হবে? এই জন্য এইসব ক্ষেত্রগুলোতে মানে নিম্ন শ্রেণীর যাদের বডি ইউনিসেলুলার বা এককোষী,
ওদের বডিতে কখনো অত জটিল প্রসেস হয় না। ওদের বডির জন্যই আল্লাহ তাআলা করছে কি অ্যামাইটোসিস প্রসেসটাকে সৃষ্টি করে দিয়েছে, এবং এই সহজ প্রক্রিয়ার মাধ্যমেই ওরা ওদের জনন কাজ সম্পূর্ণ করে ফেলে। দ্যাট মিনস ওরা ওদের সংখ্যা বৃদ্ধি করে। ওদের তো বডি সেল কখনো হচ্ছে কি হয় না, বডি সেলের সংখ্যা তো আর কখনো বাড়ে না। বুঝাইতে পারছি? একটা কোষই তো থাকবে। দ্যাট মিনস ও শুধুমাত্র অ্যামাইটোসিস প্রক্রিয়ায় জনন কাজে অংশগ্রহণ করবে। এখন এই অ্যামাইটোসিস প্রক্রিয়াটাকে যদি আমি তোমাকে একটু দেখাইতে চাই সহজ ভাষায়, জাস্ট একটু বুঝে রাখো। প্রথমে এইখানে হচ্ছে কি থাকে, একটা সেল থাকে। ধরো যে আমাদের এটা হচ্ছে সেই সেলটা, এরকম গোল একটা সেল আসছে এখান থেকে আমাদের, এবং এটা হচ্ছে বাইরের দিকের সেই কোষ প্রাচীর, এবং ভিতরে এটার কি আসছে, এটার ভিতরে ধরো যে সাইটোপ্লাজম আসছে, সাইটোপ্লাজম বা প্রোটোপ্লাজম। আর এটার মাঝখানে একটা এরকম নিউক্লিয়াস আছে, একদম মিডলে থাকে কি এটা নিউক্লিয়াস, এবং বাহির দিকে এটার কি থাকলো, বাহির দিকে এটার সাইটোপ্লাজম বা হচ্ছে এখানে প্রোটোপ্লাজমের যে কনসেপ্টটা, এইটা হচ্ছে পুরোটা জুড়ে অবস্থান করতেছে। একটা সার্টেন টাইম, দ্যাট মিনস একটা নির্দিষ্ট সময় পর এটার আকার কিন্তু এখন মনে রেখো গোল, এটার আকার কীরকম গোল। এর পরের স্টেজেই তুমি দেখবা কি এইটার আকার গোল না থাইকা এইটা আস্তে আস্তে একটু হালকা ডিমের মতো ডাম্বেল আকৃতি নিচ্ছে। ডাম্বেল আকৃতিটা তোমরা হয়তো বা চিনো, ওই যে যারা ব্যায়াম করে না, ব্যায়াম করলে দেখবা যে এক ধরনের জিনিস হাতে উঠানামা করে, ওইটার যে শেপটা সেটাকে বলা হচ্ছে ডাম্বেল শেপ। এই ডাম্বেল শেপ আকৃতির ইয়া হয়। দ্যাট মিন্স আগে গোল ছিল জিনিসটা, জাস্ট একটু হঠাৎ করে নিউক্লিয়াসটাও কিন্তু আগে গোলই ছিল, কিন্তু হঠাৎ করে এটা নিউক্লিয়াসটাও একটু লম্বা হয়েছে, প্লাস ইয়াটাও একটু লম্বা হয়েছে। আর এটার ভিতরে কি আছে, এটার ভিতরে বেসিক্যালি যে সাইটোপ্লাজম থাকার কথা, এই সাইটোপ্লাজম এটার ভিতরে নর্মালি আছে, শুধু জাস্ট ওর শেপটা একটু বদলাইছে, শুধু জাস্ট ওর শেপটাকে কী করলো একটু বদলাই। এর পরের ধাপ যেটা আছে, সেই ধাপে তুমি দেখবা কি ওর যে একদম মাঝ বরাবর আছে, এই মাঝ বরাবর হঠাৎ করে একটা খাঁজের সৃষ্টি হয়েছে, খাঁজ, এবং এটা এক পাশে না, এটা হচ্ছে একদম বডির দুই পাশ দিয়ে, এই জায়গাটা একটু একটু মুছে আঁকি, এই জায়গাটা এরকমভাবে একটু এরকম লম্বা। দ্যাট মিন্স এই দিকটা দিয়ে আর এই দিকটা আস্তে আস্তে ভিতরের দিকে ঢুকে যাচ্ছে, এইটাও আস্তে আস্তে এরকম ভিতরের দিকে ঢুকলো, এইটাও আস্তে আস্তে কী হচ্ছে এরকম ভিতরের দিকে ঢুকে যাচ্ছে, এবং নিউক্লিয়াসটার শেপও কিন্তু আস্তে আস্তে এরকমভাবে চেঞ্জ হচ্ছে, এটা আস্তে আস্তে ডাম্বল আকৃতি হচ্ছে, নিউক্লিয়াসটার এরকম দুইটা পার্ট, আর এটার ভিতরে ওই যে যথাক্রমে এরকমভাবে যে সাইটোপ্লাজম থাকার কথা, এটার ভিতরে ওই সাইটোপ্লাজমগুলো নর্মালি আসছে। এটা ওই সাইটোপ্লাজমের বেসিক কনসেপ্ট। এরপরে তোমার যেটা হচ্ছে এই খাঁজ, মানে এই যে দুই সাইড দেয়া, এই দিক থেকে যেই খাঁজটা হয়েছে আর এদিক থেকে যেই খাঁজটা হয়েছে, এই খাঁজ আরও ভিতরের দিকে ঢুকে গেছে। দ্যাট মিনস এটা আরও প্রমিনেন্ট আছে। আরও প্রমিনেন্ট বলতে কি, এই যে এরকম হয়ে গেছে স্টেজটা, এটা আরও এরকম ভেতরের দিকে অনেকটা ঢুকে গেছে, এবং নিউক্লিয়াস মাঝখান দিক দিয়ে ভাগ হয়ে যাচ্ছে যাচ্ছে বলে এরকম একদম মনে হচ্ছে এরকম। দ্যাট মিনস খাঁজটা আস্তে আস্তে ভিতরের দিকে আরও প্রবেশ করতেছে, এটা হচ্ছে আমাদের এইখানকার হিসাব। তারপর একটা সার্টেন টাইমে গিয়ে এটা একদম দুইটা ভাগে ভাগ হয়ে যায়, একটা ভাগ এরকম উপরের দিকে চলে যায়, আরেকটা ভাগ হচ্ছে এটা নিচের দিকে এরকম চলে আসে, এটা হচ্ছে এখানের এই দুইটা। এবং নিউক্লিয়াসটাও কিন্তু এরকম কি হয়ে যায়, এই যে একটা ভাগে উপরের দিকে চলে যায় আর নিউক্লিয়াসটা আরেকটা ভাগে নিচের দিকে চলে আসে। সাইটোপ্লাজমেরও মাঝখান থেকে দুইটা ভাগে ভাগ হয়ে যায় কিন্তু। তো অর্ধেক পরিমাণ সাইটোপ্লাজম চলে যাবে কোথায়, এই উপরের দিকের সেলটার মধ্যে, আর বাকি অর্ধেক পরিমাণ কোথায় আসবে, এই নিচের দিকের এই সেলটার মধ্যে। দ্যাট মিনস এই দুইটার ভিতরে ভাগ হয়ে গেছে। এবং এরপরের স্টেজটাকে যদি আমি তোমাকে একটু দেখাইতে চাই, তাহলে আমি এটাকে ছোট করে নিই, তাহলে পাশেই আমি আঁকতে পারবো। তো এইখানকার এই স্টেজের সিকোয়েন্স থেকে ভাগ হয়ে গেল কিন্তু দুটা ভাগে, এবং এই যে ভাগটা হয়েছে এই ভাগটা কিন্তু খেয়াল করো, এইটা দুইটা সেলে রূপান্তর হয়েছে, কিন্তু শেপটা কিন্তু আগের মতো আসলে। তো ওরা করবে কি, ওদের নিজেদেরকে একটু হালকা পরিবর্তন করবে, পরিবর্তন করে এরকম একটা সেলে কনভার্ট হয়ে যাবে, এবং এইটা মানে আস্তে আস্তে এটা গোল একটা শেপের দিকে চলে যাবে। এবং ওই গোল শেপের দিকে এই যে দেখো, এটার মাঝখানে নিউক্লিয়াস, এটার বাইরের দিকে এরকম সাইটোপ্লাজমের মতো আসছে, জাস্ট আমি একটু সাইজটা ছোট করে আঁকলাম জায়গার জন্য। আর আরেকটা হচ্ছে এরকম নিউক্লিয়াস, এবং এইটার বাইরের দিকে এরকম কি আছে, এটার বাইরের দিকে এরকম সাইটোপ্লাজমের মতো খুব সুন্দর মতো অবস্থান করতেছে। তাহলে বোঝা গেছে তো ধাপটা। তাহলে এটার ব্যাখ্যা যদি লিখতে চাও, তাহলে প্রথম অবস্থায় কি লিখবা, অ্যামাইটোসিস সিম্পল একটা প্রসেস। এটা মাঝখান দিক দিয়ে সরাসরি কি হয়ে গেল, দুইটা ভাগে জাস্ট ভাগ হয়ে গেল। প্রথমে একটা খাঁজ সৃষ্টি হইল মাঝ বরাবর, এই খাঁজটা আস্তে আস্তে ভিতরের দিকে অগ্রসর হইল, অগ্রসর হয়ে এটাকে দুইটা ভাগে ভাগ করে দিয়ে দুইটা কোষে রূপান্তর করে ফেললো। প্রথমে একটা সেল ছিল, সেলটা আস্তে একদম যাত্রাকালে এটা গোল ছিল, মানে কোষটা কোষটা লম্বা হইল, লম্বা হওয়ার পর এটার মাঝের দুই দিকে দুই সাইডে দুইটা খাঁজের মতো সৃষ্টি হইল, খাঁজ দুইটা আস্তে আস্তে ভিতরের দিকে অগ্রসর হচ্ছে, এবং তারপরে দুইটা ভিন্ন ভিন্ন কোষে পরিণত হয়ে গেছে। তাহলে কত সিম্পল একটা প্রসেস।
এই প্রসেসটাই বেসিক্যালি ঘটে হচ্ছে অ্যামাইটোসিস কোষ বিভাজনে। নিম্ন শ্রেণীর ওই ব্যাকটেরিয়া বলো, ভাইরাস বলো, বা হচ্ছে অ্যামিবা বলো, প্লাজমোডিয়াম বলো, এগুলোর ভিতরে সাধারণত এইটা হয়। এটা খুব সিম্পল প্রসেসের মাধ্যমে বংশবৃদ্ধি করে ফেলতেছে। তাহলে অ্যামাইটোসিস প্রসেসটা তো বোঝা গেছে, এটা কিন্তু আমাদের ক্লাস 8-এ ছিল, এখন 9-10 হয়তো বা নাই। তো কোষ বিভাজনের 3টা টাইপের মধ্যে এটা প্রথমটা গেল। এইবার আসো, আমাদের হচ্ছে 2 নাম্বারে যেই কোষ বিভাজনটা আছে এটাকে বলা হচ্ছে মাইটোসিস। মাইটোসিস এবং মিওসিস এই দুইটাই কিন্তু উন্নত শ্রেণীর জীবে হবে। উন্নত শ্রেণীর জীব বলতে এই যে বললাম বাদবাকি যারা আছে, বাদবাকি যারা বলতে মানুষ, বিভিন্ন ধরনের প্রাণী, এদের সবার বডিতেই মাইটোসিস হয় আর মিওসিস হয়। শুধুমাত্র জাস্ট জায়গাটা ভিন্ন। জায়গাটা ভিন্ন বলতে কি, মাইটোসিস কোষ বিভাজনটা হয় শুধুমাত্র তোমাকে আলটিমেটলি তোমার দেহটাকে বড় করার জন্য। তুমি যে এই যে ছোট্ট ছিলা যখন, তারপরে যে এখন বড় হইতেছ, তাহলে কি তোমার বডিতে কোষের সংখ্যা বাড়তেছে না? এই কোষের সংখ্যা বৃদ্ধির জন্যই যেই কোষ বিভাজনটা দায়ী, সেটার নামই হচ্ছে মাইটোসিস। বুঝাইতে পারছি তো কথাটা? মাইটোসিস কোষ বিভাজন হয় বলেই তুমি যেমন মোটাও হও, প্লাস হচ্ছে তুমি দিন দিন আরো লম্বাও হও। মাইটোসিস কোষ বিভাজন কিন্তু কখনোই তোমার জনন কোষ উৎপাদনে সহায়তা করবে না। দ্যাট মিন্স তোমার বডিতে স্পার্ম আর ওভাম যে উৎপন্ন হয়, এটা সম্পূর্ণ উৎপাদন হয় মিওসিস প্রক্রিয়ার মাধ্যমে। এটার সাথে মাইটোসিস কোনোভাবেই জড়িত না। তাহলে দুইটা প্রসেস কিন্তু আলাদা আলাদা। একটা হচ্ছে তোমাকে বড় করতে, তোমাকে সাইজে মোটাসোটা করতে, এইখানে মাইটোসিস। আর তোমার থেকে তোমার পরবর্তী প্রজন্ম উৎপাদন করতে যে স্পার্ম আর ওভাম দরকার, এইখানে মিওসিস। এই কথা দুইটা শুধুমাত্র একটু মাথায় রাখো। তাহলে আসো আমরা হচ্ছে দেখি মাইটোসিস কোষ বিভাজনটা শুরু করি। মাইটোসিস কোষ বিভাজনের ভিতর কি বলতে চাইছে এখানে আসলে কি? মাইটোসিস কোষ বিভাজন কিন্তু বেশ একটা জটিল ধাপ। এটা হচ্ছে তোমাকে একটু মাথায় রাখতে হবে, এবং এইটা খুব সহজে কিন্তু তোমাকে ব্যাখ্যাও করা যায় না। এটার অনেকগুলো ধাপ বা পর্যায় আছে। প্রত্যেকটা ধাপ বা পর্যায়ে তোমাকে আলাদা আলাদাভাবে কী করতে হবে, জানতে হবে। একদম যে একটা পর্যায়ের মাধ্যমে পুরোটা সম্পূর্ণ হয়ে যাবে ব্যাপারটা কিন্তু এরকম না। এখন মাইটোসিস কোষ বিভাজনের ভিতর প্রথমে দেখো কি বলছে। একটা কোষ বিভাজন প্রক্রিয়ায় মাইটোসিস কোষ বিভাজন হবে ওই যে বললাম উন্নত শ্রেণীর। উন্নত শ্রেণী বলতে তাদেরকে বোঝানো হয় যাদের প্রকৃত বা সুকেন্দ্রিক কোষ, মানে যাদের কোষের ভিতর নিউক্লিয়াসটা সুগঠিত আছে। তোমরা সেকেন্ড চ্যাপ্টার করলে হয়তো বা এটা জেনে থাকার কথা, যে প্রকৃত বা সুকেন্দ্রিক কোষ বলতে কাদেরকে বোঝায়, ওদের কোষের ভিতরে নিউক্লিয়াসের গঠনটা ঠিক দেখতে কেমন। নিউক্লিয়াসের গঠনের যে 4টা উপাদানই থাকার কথা, ওদের কোষের ভিতরে 4টা উপাদানই আসছে। এই জন্যই কিন্তু ওরা উন্নত শ্রেণীর জীব। এই জন্যই কিন্তু ওদেরকে প্রকৃত বা সুকেন্দ্রিক কোষ বলা হয়। তো এটাই বলছে যে কোষ বিভাজনের এই প্রক্রিয়ায় যাদের বডিতে এরকম প্রকৃত বা হচ্ছে সুকেন্দ্রিক কোষ আছে, তারাই এই প্রক্রিয়ার মাধ্যমে বিভক্ত হয়ে 2টা অপত্য কোষ উৎপন্ন করে। এখন একটা শব্দ দেখো এখানে, অপত্য কোষ বলতে আসলে কি বুঝাইছে? অপত্য কোষ বলতে বোঝায় কি, ধরো যে প্রথমে এরকম তোমার বডিতে একটা কোষ আছে, কিন্তু এই কোষটাই কি হবে, বিভাজিত হবে। এই কোষটাই বিভাজিত হয়ে তারপরে একটা কোষ থেকে কয়টা কোষে রূপান্তরিত হইল, ধরো যে 2টা কোষে, আলটিমেটলি মাইটোসিস কোষ বিভাজনে 2টা কোষে রূপান্তরিত হইল। এই যে একদম প্রথমে যেই কোষটা ছিল এইখানকার, এই কোষটাকে বলা হয় মাদার সেল। এই কোষটাকে কি বলা হয়, মাদার সেল। এবং বাংলায় এটাকে বলা হয় মাতৃকোষ। বাংলায় এটার নাম কি, মাতৃকোষ। আর অপর দিকে তোমার এই যে 2টা কোষ উৎপন্ন হইল, এদেরকে বলা হয় ডটার সেল ইংলিশে। আর বাংলায় এদেরকে কি বলা হয়, কন্যা কোষ না, কিন্তু এদেরকে বলা হয় অপত্য কোষ। অপত্য শব্দটার অর্থ হচ্ছে যে যেইটা নতুনভাবে তৈরি হইল মাত্র। মেডিকেলে অপত্য শব্দের অর্থ কি, যে যেই কোষটা নতুনভাবে তৈরি হইল। এখন ইংলিশে এটার নাম কেন ডটার সেল বলা হয়, সন সেল কেন বলা হয় না, বলতে পারবা কথাটা? কারণ পরবর্তীতে কিন্তু এই 2টা কোষই আবার মায়ের মতো ভূমিকা পালন করবে। দ্যাট মিন্স এই 2টা কোষ থেকেই পরবর্তীতে কি হবে, আবার বাচ্চা তৈরি হবে না, দ্যাট মিন্স নতুন কোষ হবে না। এখন তুমি বলো তো, ছেলেদের থেকে আর কখনো পরবর্তী লেভেলে বাচ্চা তৈরি হতে পারে না, মেয়েদের থেকে কিন্তু তৈরি হতে পারে। এই জন্য ইংলিশে এটাকে ডটার সেল বা অপত্য কোষ বলা হয়। আর এটাকে বলা হচ্ছে মাদার সেল বা মাতৃকোষ। দ্যাট মিন্স মাতৃকোষ বিভাজিত হয়, মাতৃকোষ বিভাজিত হয়েই এখান থেকে কি উৎপাদন হচ্ছে, অপত্য কোষগুলো তৈরি হচ্ছে। এটাই বললো তোমাকে যে এই প্রাকেন্দ্রিক বা সুকেন্দ্রিক কোষের এই কোষ বিভাজনের ধারাবাহিকতায় 2টা অপত্য কোষে পরিণত হয়। এবং মাইটোসিসের ক্ষেত্রে নিউক্লিয়াসটা সাধারণত আমরা দেখব, আমাদের জাস্ট এখন একটু রিডিংয়ের মতো দিয়ে রাখো, পরবর্তীতে গিয়ে আমরা এটা খেয়াল রাখবো। মাইটোসিসে নিউক্লিয়াস একবার বিভাজিত হয়
এবং এটা হচ্ছে সমানভাবে বিভাজিত হয়, যে এই কোষটার ভিতরে এই যে মায়ের থেকে যে আলটিমেটলি যে নতুন কোষটা উৎপাদন হইল, এই কোষের ভিতরে জাস্ট দেখো তো নিউক্লিয়াসটাকে একবার বিভাজিত হয়ে গেছে না, এবং একবার বিভাজিত হয়ে তারপরে দুইটা কোষের মধ্যে কি হইল, এই জিনিসটা প্রবেশ করে গেল না। এই কনসেপ্টটাকেই হচ্ছে এইখানে বলা হয়েছে যে একটা কোষ থেকে সাধারণত কি উৎপন্ন হইল, নিউক্লিয়াসটা জাস্ট সমানভাবে বিভাজিত হয়ে, এইটার ভিতরে নিউক্লিয়াস একটু বেশিও গেল না, এইটার ভিতরে নিউক্লিয়াস একটু কমও গেল না, এরকম না। মা দেখতে যেরকম হুবহুব বাচ্চাদের মধ্যে জাস্ট দুইটা পার্টিশনে ভাগ হয়ে এটা চলে গেছে। এবং এইখানে ক্রোমোজোমও কি একবার বিভাজিত হয়েছে। তো পরীক্ষায় প্রশ্নটা আসবে ক্রোমোজোম মাইটোসিস কোষ বিভাজনে নিউক্লিয়াস কয়বার বিভাজন হয় আর ক্রোমোজোম কয়বার বিভাজন হয়। নিউক্লিয়াসেরও একবার বিভাজন সম্পূর্ণ হয়, অপরদিকে ক্রোমোজোমেরও একবার বিভাজন সম্পূর্ণ হয়। আর সাইটোপ্লাজম, এই যে মায়ের ভিতরে যে সাইটোপ্লাজমগুলো ছিল, এই যে এই সাইডের যে সাইটোপ্লাজমগুলো, এই সাইটোপ্লাজমগুলোই কিন্তু পরবর্তীতে কার ভিতরে চলে গেছে, একদম সমান ভাগে দুইটা। মাইটোসিস শব্দের অর্থই হচ্ছে সমান, কারো প্রতি বৈষম্য করবে না, কোনো অপত্য কোষ বেশি পাবে কোনো অপত্য কোষ কম পাবে, ব্যাপারটা কখনোই এরকম করবে না। দুইটা ইয়ার ভিতরে অপত্য কোষের পরিমাণ কি একদম যাবতীয় যা যা আছে সব কিছুর পরিমাণ সমান। তো এই সাইটোপ্লাজমে সমানভাবে বিভাজিত হয়ে আলটিমেটলি চলে গেছে, এবং সাইটোপ্লাজমের বিভাজনটাও একবার হয়েছে। মানে এইখানে তোমাকে যদি বলে যে নিউক্লিয়াস কয়বার বিভাজিত হইল, সিম্পলি একবার। ক্রোমোজোম কয়বার বিভাজিত হইল, সিম্পলি একবার। সাইটোপ্লাজম কয়বার বিভাজিত হয়েছে, একবার। ক্লিয়ার? ওকে, ডান। এইবার হচ্ছে তোমাকে জিজ্ঞেস করলে হচ্ছে একদম সব কিছু দেখো, মাইটোসিস কোষ বিভাজনের ফলে কোষের মাতৃকোষ এবং অপত্য কোষে ক্রোমোজোম সংখ্যা তথা ডিএনএ এর পরিমাণ সমান থাকে। শুধু যে এরা পরিমাণে একই থাকে ব্যাপারটা এরকম না, মাতৃকোষের ডিএনএ যেরকম একদম হুবহুব লেভেল অপত্য কোষে পাওয়া যায়, মানে একটু পরিমাণ চেঞ্জও নাই, একদম পুরো মা যেরকম বাচ্চা দুইটাও হচ্ছে সেরকম। যেহেতু খেয়াল করো যে একদম হুবহুব লেভেলের থাকতেছে, তোমাকে যখন ম্যাথসের সমীকরণগুলো তুমি লেখো, ওটা কিভাবে লেখো, ওই ম্যাথসের সমীকরণে বাম পক্ষের জিনিসটা দেখতে যেরকম থাকে, মাঝখানে একটা সমান সমান দিয়ে তুমি কি করো, ডান পক্ষের জিনিসটা লেখো না। মানে দুইটা পক্ষে কি আলাদা আলাদা থাকে নাকি দুইটা পক্ষ জাস্ট সিমিলারই, শুধু জাস্ট একটা বাম পক্ষ আর একটা কি আমার ডান পক্ষ, এরকমই তো। এবং এই বাম পক্ষের মান আর ডান পক্ষের মান এই দুইটা আলাদা আলাদা নাকি একই? একই। তো এইখানেও হচ্ছে মায়ের ভিতরে ঠিক যেমন আছে, তুমি যদি দুইটা পক্ষ চিন্তা করো যে হ্যাঁ আমি মাঝখান দিক দিয়ে এটাকে আমি একটা ভাগ আকারে নেই, এইটা হচ্ছে আমাদের এই পাশের বাম পক্ষ, এই পাশে যেটা আছে এটা হচ্ছে আমাদের ডান পক্ষ। তাইলে এই ক্ষেত্রে আমি বললাম না ওই যে মা দেখতে যেমন, মায়ের ভিতরে নিউক্লিয়াস যেমন বাচ্চার ভিতরে নিউক্লিয়াস তেমন, মায়ের ভিতরের ক্রোমোজোম যেই কয়টা বাচ্চার ভিতর বা অপত্য কোষের ক্রোমোজোম ওই কয়টা, মায়ের ভিতরের সাইটোপ্লাজম যতটুক ওই অপত্য কোষেও সাইটোপ্লাজম অতটুক, মায়ের ভিতরের ইয়াটা ডিএনএ যেরকম অপত্য কোষের ডিএনএও কি হুবহুব একই রকম। তাহলে কোনো কি আসলে পার্থক্য আছে? ওই সমীকরণটার বাম পাশ আর ডান পাশের মতো হয়ে গেছে না? এই জন্যে এটার অপর একটা নাম বলা হয় সমীকরণিক কোষ বিভাজন। এটা তোমাদের এসকিউ বা শর্ট কোশ্চেনে সবচেয়ে বেশি আসা প্রশ্ন। মাইটোসিস কোষ বিভাজনকে কেন সমীকরণিক কোষ বিভাজন বা সমীকরণিক কোষ বিভাজন বলা হয়, তখন এটা বলতে হবে। ক্লিয়ারলি আমি এটুক তো বুঝাতে পারলাম নাকি তোমাদেরকে? ওকে, এখন দেখো এরপরে বলছে কি, ওই যে আবার একই কথা, প্রকৃত নিউক্লিয়াসযুক্ত জীবদেহে সাধারণত এটা হয়, জীবদেহের দেহকোষেই হবে। আমি তোমাকে বলছি এটা কিন্তু কখনো জনন কোষ উৎপাদন হয় না। দ্যাট মিনস তোমার বডিটাকে একদম ইনিশিয়াল স্টেজে আমি তোমাকে যেই শব্দগুলো বলছি, তোমার দেহটাকে আলটিমেটলি বড় করতেই শুধুমাত্র এটা কি লাগবে। এই বিভাজনের ফলে কোষের সংখ্যা বৃদ্ধির মাধ্যমে প্রাণী আর উদ্ভিদ, ওই যে দৈর্ঘ্য আর প্রস্থ, দৈর্ঘ্য আর প্রস্থে বৃদ্ধি বলতে দৈর্ঘ্য মানে হচ্ছে তুমি লম্বা হচ্ছ, আর প্রস্থ মানে হচ্ছে তুমি মোটা হচ্ছ। তোমাকে এই দৈর্ঘ্য প্রস্থ দুই ক্ষেত্রেই সাধারণত হচ্ছে এই মাইটোসিস কোষ বিভাজন সহায়তা করবে। প্রাণী দেহে দেহকোষে এবং উদ্ভিদের বর্ধনশীল অংশের ভাজক টিস্যু, যেমন হচ্ছে কাণ্ড বলো প্রাণীর উদ্ভিদের ক্ষেত্রে মূলের অগ্রভাগ, ভ্রূণমুকুল, তারপরে ভ্রূণমূল, বর্ধনশীল পাতা, মুকুল, এই সবগুলো জায়গায় সাধারণত হয়। এবং এই কাণ্ড, মূলের অগ্রভাগ, ভ্রূণমুকুল এই জায়গাগুলো কিন্তু খুবই কচি স্টেজের থাকে। কচি স্টেজ মানে বুঝতে পারছো তো, এই যে একটা বর্ধনশীল পাতা, দ্যাট মিনস এটা আরও কী হবে, বড় হবে। তাহলে এই জায়গাগুলোতেই সাধারণত কী হবে, কোষ বিভাজন হবে। মুকুল যেটা আসে সেইটা, ভ্রূণমুকুল, ভ্রূণমূল, মূলের অগ্রভাগ একদম মাথা, কাণ্ড, গাছের কাণ্ড চিনো না, এগুলো কিন্তু প্রত্যেকটাই তোমরা চিনো। দ্যাটস এর আমি তোমাদেরকে আঁকলাম না। এই জায়গাগুলো এই কোষ বিভাজন হয়। তবে কিছু কিছু ক্ষেত্রে নিম্ন শ্রেণীর উদ্ভিদেও সাধারণত এটা দেখা যায়। সাধারণত এটা কিন্তু খেয়াল রেখো, নিম্ন শ্রেণীর উদ্ভিদ ও প্রাণীর অযৌন জননের সময় সাধারণত এই পদ্ধতির মাধ্যমে বিভাজিত হয়, কিন্তু এটা কমন না। এই যে নিম্ন শ্রেণীর যেই উদ্ভিদ বললো, এই নিম্ন শ্রেণীর উদ্ভিদে কিছু কিছু ক্ষেত্রে মাঝে মধ্যে এটা দেখা যায়, তবে সবসময় এটাকে দেখা যায় না।
তাহলে মাইটোসিস সম্পর্কে একটা আইডিয়া হইল না যে মাইটোসিস কখনো, আমি যদি আরেকবার তোমাকে সাম আপ করে দিতে চাই, মাইটোসিস কখনো তোমার কি হবে না, প্রকৃত কোষ ছাড়া এটা সম্পূর্ণই হওয়া সম্ভব না। দ্যাট মিনস যাদের নিউক্লিয়াস সুগঠিত না তাদের ক্ষেত্রে কখনোই হবে না। তবে এই যে নিম্ন শ্রেণীর উদ্ভিদে মাঝে মধ্যে দেখা যায়, খুবই কঞ্চিত, এটা একদমই বলতে গেলে হয়ই না, তবে মাঝে মধ্যে এটা হয় নিম্ন শ্রেণীতে। আর এইখানে মাটা দেখতে যেরকম থাকবে, অপত্য কোষ বা ডটার সেল যেটা মাত্র তৈরি হইল সেটা দেখতেও হুবহু একই থাকবে, এবং দুইটা একদম সিমিলার প্রসেস। এই কথাগুলোই তোমাকে বললো। আর এটা হওয়ার ফলে তোমার দেহটাই শুধুমাত্র কি হবে, বড় হবে। এখন তাহলে আমরা বুঝলাম তো মাইটোসিস কোষ বিভাজন জিনিসটা কি। এখন আসো আমরা একটা জিনিস দেখি যে মাইটোসিস কোষ বিভাজন যে এটা হয়, এটা কি হঠাৎ করেই হয়ে যায় একদম ধূপ করে? মাইটোসিস কোষ বিভাজন কখনো হঠাৎ করে বা ধূপ করে হয় না, এটা কিন্তু একটা ধারাবাহিক প্রক্রিয়া। ধারাবাহিক প্রক্রিয়া বলতে কি বোঝাচ্ছেন? ধারাবাহিক প্রক্রিয়া বলতে বোঝাচ্ছি একটা স্টেজের পরে আরেকটা স্টেজ হবে, তারপরে আরেকটা স্টেজ হবে। মানে তোমার ধরো যে প্রথমে হচ্ছে এই স্টেজটা আসছে, এইটার পরবর্তী স্টেজ হচ্ছে এইটা, এবং এইটার পরের স্টেজ হচ্ছে এইটা। এখন এইখানে কখনো দেখবা না যে এই প্রথম স্টেজকে টপ করে এইসা থার্ড স্টেজ হয়ে গেছে। এটা ধারাকে ক্লিয়ার করলো না, ক্লিয়ারিফিকেশন দিল না। ধারা কখনো এরকম হুট করে মাঝখান থেকে আলটিমেটলি যাইতে পারে না। ধারা প্রত্যেকটা পর্যায়ক্রমে যায়, প্রথম থেকে দ্বিতীয়, দ্বিতীয় থেকে তৃতীয়, এইভাবে যাবে। এখন যদি তোমাকে বলতে চাই তাহলে এটার ধারাগুলো আসলে কীরকম, একদম প্রথমে আমি একটা তোমাকে চিত্রের মতো এঁকে দিচ্ছি, এইটা একটু মনে রাখবা। মাইটোসিস কোষ বিভাজনের ক্ষেত্রে আমাদের এইখানে প্রথমে হয় ক্যারিওকাইনেসিস নামে, আমি বুঝাবো সবগুলো। ক্যারিওকাইনেসিস নামে একটা জিনিস, ক্যারিওকাইনেসিস, কাইনেসিস। এই ক্যারিওকাইনেসিস বলতে আসলে কি বোঝায়, এটাকে আগে চলো আমরা একটু দেখি। ক্যারিও শব্দটার যেটার মিনিং আসছে এখান থেকে একদম প্রথম যেই পার্ট, ক্যারিও শব্দের অর্থ হচ্ছে নিউক্লিয়াস। আর এইখানের যে আলটিমেটলি কাইনেসিস আছে, এই কাইনেসিস বলতে যেটাকে বোঝায় এটাকে বলা হয় বিভক্ত হওয়া। এটা বলতে কি বোঝায়, বিভক্ত হওয়া। তার মানে ক্যারিও শব্দের অর্থ যেহেতু বললাম যে তোমার এটা নিউক্লিয়াসকে আলটিমেটলি মিন করতেছে, আর কাইনেসিস শব্দের অর্থ বিভক্ত হওয়া, তার মানে ক্যারিও কাইনেসিস পুরোটাকে একসাথে যুক্ত করলে কি হয় বলো তো দেখি? নিউক্লিয়াসের বিভাজন হয় না, যে নিউক্লিয়াসটা বিভক্ত হবে এইখানের এই ধাপে, দ্যাট মিনস মাইটোসিস কোষ বিভাজনে নিউক্লিয়াসের যে বিভাজনটা হয় এই বিভাজনটাকে বলা হয় ক্যারিওকাইনেসিস। নিউক্লিয়াসের বিভাজনটার নাম কি? ক্যারিওকাইনেসিস নামে এটাকে নামকরণ করা হয়। অপরদিকে নিউক্লিয়াসের বিভাজনটা শেষ হইলেই তারপরে যেটাকে শুরু হয় সেটাকে বলা হয় সাইটোকাইনেসিস। এটাকে বলা হয় সাইটোকাইনেসিস, সাইটোকাইনেসিস। সাইটোকাইনেসিস শব্দটার অর্থ কি? ওই যে কাইনেসিস শব্দের অর্থ তো তোমরা বুঝতেই পারতেছো, বিভাজিত হওয়া বা ভাগ হওয়া। তাইলে এইখান থেকে যদি আমি তোমাকে একটু বলতে চাই সাইটো মানে কি, এইখানের সিকোয়েন্স থেকে তুমি এটা বুঝতে পারতেছো না সাইটো শব্দের অর্থ কি হবে? সাইটো শব্দের অর্থ হবে সাইটো, সাইটো দ্যাট মিনস সাইটোপ্লাজম কথাটা থেকে এটা আসছে, আর কাইনেসিস শব্দটা বিভক্ত হওয়া। তাহলে সাইটোকাইনেসিস শব্দটার অর্থ কি দাঁড়ালো? সাইটোপ্লাজমের যে বিভক্ত হওয়া, এটাকে আলটিমেটলি কি বলা হচ্ছে? সাইটোকাইনেসিস। তাহলে আমরা যদি একটু ভাগ করতে চাই এটাকে, আবার এই মাঝখান দিক দিয়ে সাইটো শব্দটা ভিন্ন, দ্যাট মিনস সাইটোপ্লাজমের বিভাজনকে, পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসবে তোমাদের সাইটোকাইনেসিস বলতে কি বোঝায়, তখন মনে রাখবা কোষের ভিতরে, আমি দেখাবো তো স্টেজগুলো, বাট এখন একটু বলতেছি আর কি। সাইটোকাইনেসিস বলতে বোঝাবে সাইটোপ্লাজমের বিভাজনকে, ক্যারিওকাইনেসিস বলতে বোঝাবে নিউক্লিয়াসের বিভাজনকে। ক্যারিও শব্দটা আসছে নিউক্লিয়াস কথাটা থেকে, এইটা। তাহলে সাইটোকাইনেসিস আমরা বুঝলাম, ক্যারিওকাইনেসিস আমরা বুঝলাম। এরপরে তাহলে প্রথমে ক্যারিওকাইনেসিস হয় সবসময় মাথায় রাখবা, তারপরে কি হচ্ছে, সাইটোকাইনেসিস হয়। তারপরের যে স্টেজ বা ধাপটা আছে সেটাকে বলা হচ্ছে ইন্টারফেস। সেটাকে বলা হয় কি? ইন্টারফেস। এই ইন্টারফেসকে বলা হয় বিশ্রামরত দশা। ইন্টারফেসকে বলা হয় বিশ্রামরত দশা। এবং এইখানের এই ইন্টারফেস শেষ হওয়ার পরে তারপরে এটা বিশ্রাম নেওয়া শেষ, এরপরে আবার এটা ক্যারিওকাইনেসিস প্রক্রিয়ার মধ্যে ঢুকবে। তাহলে প্রথমে ক্যারিওকাইনেসিস হয়েছে, তারপরে সাইটোকাইনেসিস হয়েছে, তারপরে এটা ইন্টারফেস দশায় গেছে। দেখো তো এটা একটা চক্রের মতো হইল না, ঘুরতেছে, ক্যারিওকাইনেসিস, সাইটোকাইনেসিস, ইন্টারফেস। এখন এই চক্রটাকে বলা হয় কোষ চক্র। দ্যাট মিনস মাইটোসিস কোষ বিভাজনে এরকম একটা কোষ চক্রের অবস্থান দেখা যায়, কোষ চক্রের অবস্থান দেখা যায়। এখন এই যে বললাম যে এটা কোষচক্র বলতেছে, মানে এই ধাপটা এটা অতিক্রম করবে। ক্যারিওকাইনেসিসের পরে কখনোই এটা ইন্টারফেস দশায় আসবে না। ক্যারিওকাইনেসিসের পরে অবভিয়াসলি এখানে সাইটোকাইনেসিস হবে। সাইটোকাইনেসিস হওয়ার পরে তারপরে এটা ইন্টারফেস দশায় আসবে। সাইটোকাইনেসিস শেষ না করে এটা ইন্টারফেসে আসতে পারবে না। ইন্টারফেসে এসে বিশ্রাম নেবে, বিশ্রাম নেওয়ার পর এটা আবার ক্যারিওকাইনেসিসে যাবে, আবার ক্যারিওকাইনেসিস শেষ করে সাইটোকাইনেসিসের এটা। এখন ক্যারিওকাইনেসিস মানে যে নিউক্লিয়াসের বিভাজন, এটা কিন্তু একটা ধাপে হয় না। এইটাকে আমরা আবার বলতে পারি এটার মোট 5টা ধাপ আছে।
প্রথম ধাপের নাম হচ্ছে প্রোফেজ, তোমরা নামটা জানো। এরপরেরটার নাম হচ্ছে প্রোমেটাফেজ, প্রোমেটাফেজ। তারপরেরটার নাম হচ্ছে মেটাফেজ, তারপরেরটার নাম হচ্ছে অ্যানাফেজ, আর তারপরেরটার নাম হচ্ছে টেলোফেজ। বুঝতে পারছো? এই 5টা ধাপ মিলে হচ্ছে তোমার কি হবে, ক্যারিওকাইনেসিস সম্পূর্ণ হবে। তাহলে এই জায়গাটাকে একটু খেয়াল রেখো, এই প্রোফেজ মানে আমি তোমাকে এই একটু পরে যে পড়াবো কোথায় থেকে কোথায় যাব সেটার একটা ধাপ আর কি বলে দিচ্ছি। ক্লিয়ার? তাইলে মাইটোসিস কোষ বিভাজনের এটা একটা ধারাবাহিক প্রক্রিয়া। ধারাগুলো কি কি? ক্যারিওকাইনেসিস, সাইটোকাইনেসিস, ইন্টারফেজ। ক্যারিওকাইনেসিস যে নিউক্লিয়াসের বিভাজনটা, এটা মোট কয়টা স্টেজে হবে? 5টা ধাপে হবে। এই 5টা ধাপের ভিতর প্রথমটা প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। তারপরে যে সরাসরি গিয়ে সাইটোপ্লাজমটা বিভাজন হবে। তারপরে এটা ইন্টারফেস দশায় এসে এটা অবস্থান করবে। এইখানে কোনো বিভাজন না, কিচ্ছু না, শুধু নিজেকে আবার প্রস্তুত করে নেওয়া। তারপর আবার এটা ক্যারিওকাইনেসিসে যাবে। তোমাকে একটা ঘটনা বলি, তাইলে হয়তো বা তোমার বুঝতে আরও সুবিধা হবে। তোমার যখন হচ্ছে ধরো যে তুমি মায়ের পেট থেকে হইছো, তার মানে কি বলতে পারি, জাস্ট একটা তুলনামূলক পর্যায়ে তোমার এখানে কি কোষ বিভাজন হয়েছে, মা তার সংখ্যা বৃদ্ধি করলো, একটার থেকে 2টাতে পরিণত হইল। এখন হওয়ার পরে তুমি যখন হইছো তখন কি তোমাকে সাথে সাথেই আলটিমেটলি আবার তুমি বিভক্ত হয়ে আরও দুজনকে তৈরি করছো, নাকি একটা সার্টেন টাইম পর্যন্ত তুমি তোমার নিজেকে ধরে রাখছো? এই 18, 19 বা 20 বছর পর্যন্ত ধরলাম যে তুমি ধরে রাখছো, ধরার পরে গিয়ে তারপরে তুমি বিভক্ত হইছো। দ্যাট মিনস হচ্ছে তোমার থেকে আবার তোমার বাচ্চা উৎপন্ন হয়েছে। ব্যাপারটা এরকমই, কিন্তু ক্যারিওকাইনেসিস আর সাইটোকাইনেসিস এই দুইটাকে বলা হয় মাইটোসিস কোষ বিভাজন। এই দুইটাকে কি বলা হচ্ছে আমার? মাইটোসিস কোষ বিভাজন। কিন্তু এই মাইটোসিস কোষ বিভাজন হয়ে তৈরি যারা হয়েছে তারা আবার কখনোই সাথে সাথে কি হবে না, বিভক্ত হবে না। তারা ইন্টারফেজ নামক এরকম একটা দশা আগে ক্লিয়ার করবে, করে তারপরে গিয়ে এটা আবার বিভক্ত হবে। ওকে, তাহলে আমরা আমাদের এইখান থেকে একদম ধারাবাহিক প্রসেসটা জেনে নিলাম। এইবার আসো আমরা হচ্ছে প্রথমে একটা একটা করে পর্যায়গুলো সম্পর্কে দেখি, যে প্রত্যেকটা পর্যায়ে আমাদেরকে কি বলা হয়েছে, প্রোফেজের ঠিক কি কি কাজ হয়, এটার কাজগুলো কি এটা। তো একদম প্রথম স্টেজে যদি তোমরা করো, যে ওই যে বললাম ক্যারিওকাইনেসিস থেকে শুরু হবে। এইখানে দেখো কি বলছে আমাদেরকে মাইটোসিস কোষ বিভাজন একটা অবিচ্ছিন্ন এবং ধারাবাহিক প্রক্রিয়া। দ্যাট মিনস এটা একটা নির্দিষ্ট ধারার মাধ্যমে হয়, তোমাদেরকে এটা বলছে। এই বিভাজনের একদম প্রথমে ক্যারিওকাইনেসিস অর্থাৎ নিউক্লিয়াসের বিভাজন ঘটে, এটাও বলা হয়েছে। পরবর্তীকালে মানে ক্যারিওকাইনেসিসের ঠিক পরপরই এখানে সাইটোকাইনেসিস বা সাইটোপ্লাজমের বিভাজন ঘটবে। এবং এই যে ক্যারিওকাইনেসিস এবং এই সাইটোকাইনেসিস ঘটার আগে নিউক্লিয়াসটাকে আগে কিছু প্রস্তুতি নিতে হয়। এই যে প্রস্তুতিমূলক দশা, এটাকে বলা হচ্ছে ইন্টারফেস। এই প্রস্তুতিমূলক অবস্থাটাকে বলা হয় ইন্টারফেস। এই পর্যায়ে বলে বর্ণনার সুবিধার্থে আমরা এখানে মোট এটাকে 5টা পর্যায়ে ভাগ করব। একটা নাম হচ্ছে প্রোফেস, প্রোমেটাফেস, মেটাফেস, অ্যানাফেস, আরেকটাকে কি বলা হচ্ছে, টেলোফেস। এবং এই 5টা নিয়ে হচ্ছে আমাদের আজকের পড়াশোনা, যে প্রোফেজে আসলে কি কি ধরনের জিনিস হয়, প্রোমেটাফেজে কি কি হয়, এই ব্যাপারগুলোকেই আমরা হচ্ছে জানার চেষ্টা করব। একদম প্রথম যে স্টেজটার নাম, এটাকে বলা হচ্ছে কি আমাদের প্রোফেজ। প্রোফেজে তাহলে কি ঘটনাটা ঘটে? প্রোফেজ হচ্ছে, বুঝতেই পারতেছো, এটা ক্যারিওকাইনেসিসের একটা ধাপের মধ্যে। প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, এই সবগুলোই কি ক্যারিওকাইনেসিসের আমাদের এখান থেকে ধাপের মধ্যে হবে। এখন ক্যারিওকাইনেসিসের প্রথম ধাপের নাম কি? তাহলে তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে মাইটোসিস কোষ বিভাজনের যে ক্যারিওকাইনেসিস হয়, এটার প্রথম ধাপটার নাম কি? এটার প্রথম ধাপটার নামই হবে ক্যারিওকাইনেসিসের প্রথম ধাপের নাম মাইটোসিস। এটার প্রথম ধাপের নাম, এটার প্রথম ধাপের নাম হচ্ছে প্রোফেজ। এবং এই যে প্রোফেজটা আসছে, প্রোফেজে কি কি ঘটনাগুলো ঘটে, এইখানের আমাদের কিন্তু 2টা চিত্র দেওয়া আছে। দেখো প্রোফেজের মধ্যে, প্রোফেজের 2টা চিত্রের মধ্যে একটা চিত্র দেওয়া আছে গোল করে, আরেকটা চিত্র দেওয়া আছে তোমার লম্বা করে। লম্বা করে যে চিত্রটা দেওয়া, এটা হচ্ছে উদ্ভিদ কোষের ক্ষেত্রে দেওয়া, আর গোল করে যে চিত্রটা দেওয়া, এটা হচ্ছে তোমার প্রাণী কোষের ক্ষেত্রে দেওয়া। এখন তোমাকে কিন্তু পরীক্ষায় এইখানের যেমন বৈশিষ্ট্যগুলোও লিখতে বলবে, সাথে হচ্ছে কিন্তু তোমাকে এইখানের চিত্রগুলোও আঁকতে বলবে। এখন চিত্র আঁকতে বললে তুমি কোনটা আঁকবা? এই লম্বা চিত্রটা আঁকবা, মানে উদ্ভিদ কোষ আঁকবা, নাকি গোল যেটা আছে এই প্রাণী কোষ এইটাকে আঁকবা? তোমাকে কিন্তু বেসিক্যালি 2টাই এঁকে দিতে হবে। এবং সাধারণত প্রোফেজ দশাটা যদি আসে আমাদের পরীক্ষায়, তাহলে এই যে শেষের দশা, দ্যাট মিন্স এইখানের একদম লাস্ট যে চিত্রটা, এইটাকে আঁকতে হবে। এবং এইখানেরও প্রাণী কোষের ক্ষেত্রে লাস্ট যে চিত্রটা, এটাকে তোমাকে আঁকতে হবে। এই 2টা হচ্ছে আমাদের লাস্ট পার্ট। এখন আসো দেখি তাহলে প্রোফেজে কি ঘটনাটা ঘটে। তাহলে ওই যে তোমাকে বললাম, এটা মাইটোসিসের প্রথম পর্যায়, দ্যাট মিনস একদম শুরু, ক্যারিওকাইনেসিসের শুরু। এই পর্যায়ে প্রথমে দেখবা কি কোষের মধ্যে এইখানের এই যে ভিতরের দিকের যে নিউক্লিয়াসটা আছে, এই নিউক্লিয়াসটা না হঠাৎ করে আকারে বড় হবে। মানে কোষের ইনিশিয়াল স্টেজে নিউক্লিয়াস যা থাকে ওরকম থাকবে না, সাইজ আস্তে আস্তে কি করবে, বড় করতে থাকবে।
এই কথাটাকেই বললো যে এই পর্যায়ে নিউক্লিয়াস আকারে বড় হয় এবং ক্রোমোজোম থেকে পানি বের হইতে থাকে। এই যে এটার ভিতরের যে এই যে পেঁচানো পেঁচানো যে ক্রোমোজোমগুলো আছে, এই যে ভিতরে যে পেঁচানো পেঁচানো এই ক্রোমোজোমগুলো ভিতরে যে পানি থাকে, এই পানিগুলো আস্তে আস্তে এটার থেকে কী হয়ে আসে, বাহিরের দিকে বের হয়ে আসে। দ্যাট মিনস এই সাইটোপ্লাজমের মধ্যে চলে আসে। এখন যেহেতু ক্রোমোজোমের মধ্যে থেকে পানিগুলো বের হয়ে সাইটোপ্লাজমের মধ্যে চলে আসে, যার কারণে প্রথম অবস্থায় ক্রোমোজোমগুলো যদি ধরো যে এরকম লম্বা অবস্থায় ছিল, এরকম লম্বা অবস্থায় ছিল আর এরকম পেঁচানো অবস্থায় ছিল, একটার একটার সাথে এরকম পেঁচানো অবস্থায় ছিল, বাট জিনিসটা এরকম লম্বা আস্তে আস্তে প্যাচটা খুলে গিয়ে এরকমভাবে মোটা আর খাটো হইতে থাকে। দ্যাট মিনস ডাবল প্যাচ প্যাচাইতে থাকে এইটুকুর উপরেই। তখন দেখো তো এই জিনিসটাকে আস্তে আস্তে মোটা হচ্ছে না আর খাটো হচ্ছে না। আগে জিনিসটা এরকম প্যাঁচানো থাকলেও আস্তে আস্তে প্যাচগুলো খুলে গিয়ে এইভাবে এটা মোটা আর খাটো হইতে থাকে। এবং এই স্টেজেই, দ্যাট মিনস প্রোফেজ স্টেজেই তুমি শুধুমাত্র মাইক্রোস্কোপের নিচে যৌগিক অনুবীক্ষণ যন্ত্রের নিচে যখন দিবা তখন এটাকে দেখা সম্ভব হবে। দ্যাট মিনস এই স্টেজটা কিন্তু কী করা যায়, মাইক্রোস্কোপের নিচে দেখা যায়। এবং এই পর্যায়ে এই যে ধরো যে এরকম মোটা আর খাটো হয়েছে না, মোটা আর খাটো প্লাস হচ্ছে এরকম হইল, তখন এরকম হয় ক্রোমোজোমটা। ক্রোমোজোমের বেসিক স্ট্রাকচারটা তোমরা জানো যে মাঝখানে একটা কী থাকে, মাঝখানে একটা সেন্ট্রোমিয়ার থাকে, এই সাইডে এরকম একটা কী থাকে, ওর একটা বাহু থাকে, ক্রোমোজোমের এই সাইডে একটা এরকম কী থাকবে, বাহু থাকবে। এবং এইটা এই প্রোফেজ ধাপে গিয়ে তুমি দেখবা কি এটা মাঝখান দিক দিয়ে এরকম সরাসরি দুইটা ভাগে ভাগ হয়ে যায়, একদম লম্বা লম্বি। তাহলে মাঝখান দিক দিয়ে দুইটা ভাগে ভাগ হওয়ার ফলে এটা কীরকম হচ্ছে, সেন্ট্রোমিয়ারটা জাস্ট নর্মালি একটাই থাকতেছে, কিন্তু এইখান থেকে একটা পার্ট এই যে এরকমভাবে তৈরি হইতেছে, আরেকটা পার্ট এইখান থেকে এরকমভাবে তৈরি হইতেছে, আর এইখান থেকে একটা পার্ট তোমার এরকমভাবে তৈরি হয়, আরেকটা পার্ট তোমার এরকমভাবে। দ্যাট মিনস সেন্ট্রোমিয়ার একটা আছে ঠিকই আছে, কিন্তু ক্রোমোজোমের পার্ট হয়ে গেছে দুইটা। এখন এই যে এখানকার এই দুইটা পার্ট, এদেরকে বলা হচ্ছে ক্রোমাটিড। এদের নাম কি, ক্রোমাটিড বলা হয়। যদিও এদেরকে ক্রোমাটিড না বলে আরেকটা জিনিস বললে হচ্ছে সেটা আরও ভালো হয়, সেটাকে বলা হয় সিস্টার ক্রোমাটিড। আমাদের উপরের ক্লাসের যে বই সেগুলোতে আলটিমেটলি লেখা আছে সিস্টার ক্রোমাটিড। এখন সিস্টার ক্রোমাটিড কেন বলা হয়, কারণ বুঝতেই পারতেছে এরা একই মায়ের কাছ থেকে সৃষ্টি। একই মায়ের কাছ থেকে বলতে এই যে ইনিশিয়াল স্টেজে যখন ক্রোমোজোম ছিল, এটার নাম কিন্তু ক্রোমোজোম, এটার নাম কিন্তু ক্রোমোজোম, আর ওইটার নাম যেটা ওইটাকে আলটিমেটলি বলা হচ্ছে ক্রোমাটিড। তাইলে ক্রোমোসোম থেকেই আমরা বলতে পারি কি আমাদের বেসিক যে পার্ট সেই ক্রোমাটিডের সৃষ্টি হইল, উৎপত্তি হইল। তাহলে এই যে মা একটা এবং এই মায়ের কাছ থেকে পরবর্তীতে কি হইল, দুইটা বোনের মতো সৃষ্টি হয়েছে, এই জন্য এদেরকে নাম বলা হয় সিস্টার ক্রোমাটিড। দ্যাট মিনস একই মায়ের কাছ থেকে এরা পাওয়া, মা একটা আকারই এখানে ছিল। ক্লিয়ারলি বুঝাইতে পারলাম তো কথাটা হয়তো বা। তাহলে এই কথাটা কি বললো, এই পর্যায়ে প্রত্যেকটা ক্রোমোসোম সেন্ট্রোমিয়ার ব্যতীত, মানে সেন্ট্রোমিয়ার এই যে মাঝখানে যে সেন্ট্রোমিয়ার আছে এইটা ভাগ হবে না, এইটা বাকি মানে এটাকে বাদ দিয়ে বাদ বাকি যেই পার্টটুকু আছে ওইটা লম্বালম্বি দুইটা ভাগে বিভক্ত হয়, দুইটা এরকম ক্রোমাটিড উৎপন্ন করবে। একটা ক্রোমাটিড এই সাইডেরটা, একটা ক্রোমাটিড এই সাইডেরটা, দুইটা ক্রোমাটিড উৎপন্ন করছে। এবং ক্রোমোজোমগুলো কুণ্ডলিত অবস্থায় থাকায় এখানে তুমি আহামরি ওরকমভাবে কী করতে পারবো না, গণনা করতে পারবে না। তাইলে এইখান থেকে কিন্তু দুইটা পার্টে তোমরা হচ্ছে প্যাচটা বাজাও। প্রথম যেই পার্টটা সেটা হচ্ছে যৌগিক অনুবীক্ষণ যন্ত্রের নিচে দেখা যায় কোন স্টেজে, এটা হচ্ছে প্রোফেজ স্টেজ, এটা মাথায় রাখতে হবে। আর এই প্রোফেজ স্টেজে কখনো এটাকে কি করা যায় না, কুণ্ডলিত ক্রোমোসোমগুলোকে কখনো হচ্ছে গণনা করা যায় না, এই পার্টটাকে একটু মাথায় রাখো, তাহলেই তোমাদের এখান থেকে হবে। তাহলে প্রোফেজের স্টেজটা তো বুঝতে পারছো, এবং এইটার চিত্র আঁকবা কোন দুইটা বললাম, এই যে লাস্টের যেই দুইটা, দ্যাট মিনস হচ্ছে শেষের এই পার্টটা উদ্ভিদ কোষে এঁকে দিতে হবে, আবার শেষের এইখানের যে প্রাণী কোষ এটাকেও তোমাকে কী করতে হবে, এঁকিয়ে দিতে হবে। এই দুইটাই হচ্ছে আমাদের এখান থেকে আঁকার। তাহলে প্রোফেজটা গেল। প্রো মেটাফেজ যে দশাটা আছে এটাকে হচ্ছে আমরা একটু আলোচনা করি। প্রো মেটাফেজে বললো কি, এই পর্যায়ের প্রথম দিকে উদ্ভিদ কোষগুলো কতগুলা তন্তুময় প্রোটিনের সমন্বয়ে দুই মেরু বিশিষ্ট স্পিন্ডল যন্ত্রের সৃষ্টি হয়। তাহলে আসো আমরা একটু স্পিন্ডল যন্ত্রটা দেখে নেই। এইটা হচ্ছে আমাদের সেই প্রো মেটাফেজ। এখন তুমি একটু প্রোফেজের সাথে তোমার এই প্রো মেটাফেজের চিত্রটাকে একটু তুলনা করো তো। তুলনা বলতে কি, তুমি দেখো আগের যে প্রোফেজ দশা ছিল, এই প্রোফেজ দশায় এইটার কি এরকম এরকম আকারে ছিল ব্যাপারটা, এই যে এই সাইডটা কি এরকম চিকন আকারে ছিল, এই সাইডটা কি এরকম চিকন আকারে ছিল, ক্রোমোজোমগুলো কি জাস্ট লাইক এরকম আকারে ছিল, নাকি ক্রোমোজোমগুলো পুরো কোষটার মধ্যে ছড়ানো ছিটানো অবস্থায় ছিল? আর এই যে যে নিউক্লিয়াসটা এরকম নিউক্লিয়াসটা কি এরকম লম্বাটে টাইপের এরকম কোনো চাপ হয়েছিল, নাকি আগেরটা এটা গোল ছিল? অবভিয়াসলি যদি একটু দেখো ভিতরে নিউক্লিয়াসটা দেখতে কেমন, এই যে ভাই এখানে গোল না, এই যে গোল না, এটার এই যে উপরের দিকে মাথার এরকম পেঁচানো এই কুণ্ডলিত এরকমভাবে কোনো সৃষ্টি হয়েছে দুই সাইডে? দুই সাইডে তো কোনো এরকম কুণ্ডলিত ধাঁচের মতো সৃষ্টি হয়নি,
কিন্তু প্রো মেটাফেজে গিয়ে দেখবা কি এরকম দুই সাইডে দুইটা কুণ্ডলিত ধাঁচের মতো সৃষ্টি হয়েছে। এই যে যেই শেপ, এই যে দুইটা মাথা যে আমার এরকম কুণ্ডলিত টাইপের বা এরকম চুক্ষা টাইপের আছে, এইটাকেই বলা হচ্ছে স্পিন্ডল যন্ত্র। স্পিন্ডল যন্ত্র। এবং এই যে দেখো স্পিন্ডল যন্ত্রের এখানে কতগুলো এরকম কি আছে, তন্তু বা প্রোটিন আছে। এই যে সুতার মতো, এই যে আমি যে আঁকতেছি এটা একটা সুতা, এই যে দেখো এটা আর একটা ভিন্ন সুতা। এই সুতা এরকমভাবে কতগুলা সুতা নিয়ে বেসিক্যালি হচ্ছে তোমার কি এখানের এই স্পিন্ডল যন্ত্রটা সৃষ্টি হইলো, একটা বা দুইটা না, অনেকগুলা সুতা নিয়ে। এবং এইটার যে এই চুক্ষা মাথাটা এই সাইডের, আবার এই সাইডের যে চুক্ষা মাথা, এগুলোকে বলা হচ্ছে ওর মেরু। এগুলোর নাম কি? এগুলোর নাম হচ্ছে ওর মেরু বলা হয়। তাহলে তন্তুময় প্রোটিন কোনগুলো? এই যে এই সুতার মতো লম্বা এক মেরু থেকে অপর মেরু পর্যন্ত যেগুলো গেছে এগুলাকেই বলা হচ্ছে তন্তু। আর এরকম অনেকগুলো তন্তুর শেপ নিয়ে আলটিমেটলি যে যন্ত্রের মতো গঠন হইলো এই যন্ত্রটাকে বলা হচ্ছে স্পিন্ডল যন্ত্র। ক্লিয়ার? তাহলে তন্তু বলতে কি বুঝাবো একটু পর থেকে, আর স্পিন্ডল যন্ত্র বলতে কি বুঝাবো এই জায়গাটা তো। আর এই যে স্পিন্ডল যন্ত্রের উপরের দিকের প্রান্ত আর নিচের দিকের প্রান্ত এটাকে বলা হচ্ছে মেরু। আর মাঝের দিকের যে অঞ্চলটা, এই যে মিডল পোর্শনের যে অঞ্চলটা, এটাকে বলা হয় বিষুবীয় অঞ্চল। তাহলে মাঝের প্রান্তটা, এই যে এখান থেকে মাঝের যদি আমি প্রান্তটাকে একটু দেখাতে চাই, এই মাঝের প্রান্তটাকে বলা হয় বিষুবীয় অঞ্চল। দুইটা সাইড যেটা থাকে এই দুইটা সাইডকে বলা হচ্ছে কি আলটিমেটলি মেরু। তাহলে এই বিষুবীয় অঞ্চল আর মেরু তো বুঝতে পারছো, আর তোমার প্রোটিন বলতেও কি বোঝায় এটাও তুমি এখান থেকে বুঝতে পারলা। এইবার আসো আমরা একটু পড়ি। এই পর্যায়ের একেবারে প্রথম দিকে উদ্ভিদ কোষে কতগুলো তন্তুময় প্রোটিনের সমন্বয়ে আলটিমেটলি কি হয়, দুই মেরু বিশিষ্ট, দুই সাইডে দুইটা মেরু বিশিষ্ট একটা স্পিন্ডল যন্ত্রের কাঠামো সৃষ্টি হয়। দুই সাইডে দুইটা মেরু, এই যে উপরের দিকে একটা মেরু থাকতেছে আর নিচের দিকে আরেকটা কি থাকতেছে, নিচের দিকে আরেকটা মেরু থাকতেছে। এই যে উপরের দিকে একটা মেরু, নিচের দিকের আরেকটা মেরু, আর এগুলো হচ্ছে আমার সেই তন্তুময় প্রোটিন। এগুলো হচ্ছে সেই তন্তুময় প্রোটিনের সমন্বয়। আর এই পুরোটার নাম হচ্ছে স্পিন্ডল যন্ত্র। এই পুরোটার নাম হচ্ছে স্পিন্ডলে যন্ত্রের সৃষ্টি হইল। ইংলিশে এটাকে বলা হয় স্পিন্ডল অ্যাপারেটাস। ক্লিয়ার? স্পিন্ডল যন্ত্রের দুই মেরুর মধ্যবর্তী অঞ্চলকে ইকুয়েটর বা বিষুবীয় অঞ্চল বলা হয়। এটা তো তোমাকে বললামই, যেই যে দুইটা মেরু, এই মেরু আর এই মেরু, এই দুইটা মেরুর মাঝখানের যে অঞ্চলটা এটাকে আলটিমেটলি বলা হচ্ছে তোমার বিষুবীয় অঞ্চল। তো এই মেরু আর এই মেরু এই দুইটার মিডল পোর্শনে এই বিষুবীয় অঞ্চলটা আলটিমেটলি কি হইল, সৃষ্টি হইল। এখন এই যে তন্তুগুলা যে সৃষ্টি হইল, এই যে দেখো একটা দুইটা এরকম যে অনেকগুলো তন্তু, এই তন্তুগুলার কেমিক্যাল স্ট্রাকচার নাম কি? এগুলোই হচ্ছে কোষ কঙ্কালের মাইক্রোটিবিউলস দিয়ে সাধারণত হচ্ছে এরা তৈরি হয়। স্পিন্ডল যন্ত্রের এই তন্তুগুলো এক মেরু থেকে অপর মেরু পর্যন্ত বিস্তৃত এবং এদেরকে স্পিন্ডল তন্তু বলা হয়। এরপরে যেটা বলছে, এই পর্যায়ের ক্রোমোজোমগুলো সেন্ট্রোমিয়ার স্পিন্ডল যন্ত্রের একটা নির্দিষ্ট তন্তুর সাথে যুক্ত হয়। এই কথাটা কি বুঝাইল এটা কি একটু দেখো। এই যে দেখো এটা একটা ক্রোমোজোম, ক্রোমোজোম তো না বেসিক্যালি ক্রোমাটিড। আর এইটার এই মাঝের যে পোর্শনটা আছে এটাকে কি বলা হচ্ছে সেন্ট্রোমিয়ার। এটা সেন্ট্রোমিয়ার। দেখো তো প্রত্যেকটার সেন্ট্রোমিয়ার এই যে একটা তন্তু, যেটা এই তন্তুর সাথে যুক্ত কিনা, একদম তন্তু বরাবর কিনা, এই যে একদম তন্তু বরাবর কিনা এই সেন্ট্রোমিয়ারটা, এই যে তন্তু বরাবর কিনা এই সেন্ট্রোমিয়ারটা, এই কথাটাই বললো যে এইখানকার একটা তন্তুর সাথে প্রত্যেকটা ক্রোমাটিডের যে সেন্ট্রোমিয়ার থাকে এইটা আলটিমেটলি সংযুক্ত হয়ে যায়। এই পর্যায়ে ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার স্পিন্ডল যন্ত্রের তন্তুর সাথে সংযুক্ত হয়। এই তন্তুগুলোকে বলা হয় আকর্ষণ তন্তু। কেন এগুলোকে আকর্ষণ তন্তু বলা হয়? কারণ সেন্ট্রোমিয়ারকে আমরা কি বলতে পারি, সেন্ট্রোমিয়ারকে আকর্ষণ করে রাখতেছে এই তন্তু। তাহলে ওই যে আকর্ষণ শব্দটা আসতেছে, ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারকে আকর্ষণ করে রাখতেছে কি এই তন্তুটা, এই জন্য এই তন্তুর নাম দিয়ে দিছে আকর্ষণ তন্তু বলা হয়। তাহলে তোমাকে যদি একটু বলে যে স্পিন্ডল তন্তু যেই কথা আর আকর্ষণ তন্তুকে ভিন্ন কথা, জাস্ট কাজের উপর ভিত্তি করে একই জিনিস নাম দুইটা ভিন্ন ভিন্ন দিছে। আকর্ষণ তন্তুও বলা হয় ওই তন্তুগুলাকে এরকমভাবে যেগুলো থাকে এগুলাকে, আবার স্পিন্ডল তন্তু বলা হয় এই যে এরকমভাবে যেগুলো থাকে এগুলাকে। দ্যাট মিনস সিমিলার জিনিস, শুধুমাত্র কাজের উপর ভিত্তি করে ওদেরকে নামটা হচ্ছে আলাদা আলাদা দিছে। এই যে ক্রোমোজোমের সাথে এই তন্তুগুলোকে যুক্ত থাকে বলে এদেরকে ক্রোমোজোমাল তন্তু বলা হয়। দ্যাট মিনস আকর্ষণ তন্তু, ক্রোমোজোমাল তন্তু, স্পিন্ডল তন্তু এই সবগুলো একই ধরনের কথা। এখন তুমি একটা জিনিস পোর্শনটা খেয়াল করলে একটা ভালো মতো দেখবা যে আগের যেই ধাপটা ছিল, আগের ধাপে পুরো ক্রোমোজোমগুলো কিন্তু পুরো কোষের মধ্যে ছড়ানো ছিটানো অবস্থায় ছিল। কিন্তু এইবার ছড়ানো ছিটানো না থেকে দেখো তো সবগুলা কোন অঞ্চল বরাবর চলে আসতেছে, সবগুলা এই মাঝামাঝি অঞ্চল বরাবর চলে আসতেছে কিনা। এই যে উপরের দিকে আসছে কোনো ক্রোমোজোম, নিচের দিকে আসছে কোনো ক্রোমোজোম, নাকি এগুলো বলতে পারি সবগুলো এই মিডল পজিশনে, দ্যাট মিনস বিষুবীয় অঞ্চল বরাবর ক্রোমোজোমগুলো চলে আসতেছে। এটা কি বললো, ক্রোমোজোমগুলো এই সময় বিষুবীয় অঞ্চল বরাবর বিন্যস্ত থাকে। এবং কোষের ভিতরের যে নিউক্লিয়াস আর নিউক্লিয়ার মেমব্রেনের বিলুপ্তি ঘটতে থাকে। এইখানের একটা লাইনকে তোমাদের একটু আলাদাভাবে আমি ফোকাস করে দিচ্ছি, এটা কিন্তু ঘটতে থাকে বলছে, এটা ঘটে বলে না।
আমি যখন ক্লাস 9-10-এ ছিলাম তখন কিন্তু আমার এই প্রশ্নটা পরীক্ষায় আসছিল যে নিউক্লিয়াসের আর নিউক্লিয়ার মেমব্রেন যেটা, নিউক্লিওলাস আর নিউক্লিয়ার মেমব্রেন এই দুইটার বিলুপ্তি ঘটতে থাকে কোন দশায়। আর তুমি দেখবে মেটাফিজে আমি গিয়ে বলবো তোমাকে যে সরাসরি এদের বিলুপ্তি ঘটে যায়, দ্যাট মিন্স ওইখানে আমি বলবো না যে এটা ঘটতে থাকে।